এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। এখানে ঔপনিবেশিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যেটা যেই মানে ভূমিটা বা যেই অঞ্চলটা অন্য একটি অঞ্চলের অধীনে থাকে, ঠিক আছে, অন্য একটি শাসক গোষ্ঠীর অধীনে থাকে, ওইটা হচ্ছে ঔপনিবেশিক একটা সিচুয়েশন, যেইটার সিচুয়েশনে আমরা প্রায় অনেক বছর ছিলাম, 200 বছর, এবং সেটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিলাম 100 বছর, এবং ব্রিটিশ সরকারের অধীনে ছিলাম আরও 100 বছরের মতো প্রায়। তো টোটাল হয়ে যায় 200 বছর। কিন্তু এর আগে আমাদের এখানে যেই বিষয়গুলো আছে একটু বইতে যাদের আছে একটু পেন্সিল নিয়ে একটু মার্ক আপ করে ফেলো, যে এই জায়গাটা ছোট হয়ে গেছে তাই না লেখাটা। ওকে, সিলেক্ট করে নিই। ওকে, এই যে এই জায়গাটা দাগ দিয়ে ফেলো, 1757 এবং 1947, তাই না? আর এভাবে 1757 সালের পর থেকে বাংলাদেশ শাসন প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। আর এই সালটাকে আমরা হচ্ছে ইংরেজ শাসন আমলের ঔপনিবেশিক যুগ বলি। অর্থাৎ এই ঔপনিবেশিক যুগটা হচ্ছে ইংরেজ শাসন আমলের। এটা শুধুমাত্র যে বাংলায় হয়েছে তা না, এটা সারা পৃথিবীব্যাপী হয়েছে, এক একটা অঞ্চলে এক এক ডিউরেশনে। ওকে, সো আমরা নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলায় ঔপনিবেশিক শাসন। এখানে যা একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। ঔপনিবেশিককরণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলকারীর দেশে ঔপনিবেশিকে পরিণত হয়। বাংলায় প্রায় 200 বছর এভাবে ইংরেজদের ঔপনিবেশিক ছিল। এখানে যে মোস্ট একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে যে অর্থনৈতিক শোষণ এবং লাভের প্রক্রিয়ার মাধ্যমে তারা আসলে এখানে শোষণ চালায়। ওকে, এখানে তোমাদের মানে যে 200 বছর এর আগেও তোমরা 7-এ পড়েছিলে যে ব্রিটিশ শাসন আমল, এটা সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? মানে ক্লাস 7-এর যেই ডাটা বা তথ্য এই অনুযায়ী তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? থাকে না অনেক রকমের প্রশ্ন। আচ্ছা, ধরো আমরা পড়ানো শুরু করার আগে কোনো প্রশ্ন আছে কি না, যে আমাদের যে ঔপনিবেশিক সময়টা সেটার উপরে, যে প্রশ্ন যদি না থাকে প্রশ্ন ফাইন্ড আউট করো কুইকলি। আর যদি প্রশ্ন না করতে পারো তাহলে মানে তোমরা সব জানো, যারা জানে তারা প্রশ্ন করতে পারে না, হ্যাঁ না? বলো তো, আমি তাহলে প্রশ্ন করি, তাহলে তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, এরকম কোনো চিন্তা নেই যে রেকর্ড ওপেন আছে সো কথা বলা যাবে না, এটা না, ঠিক আছে? সো আমি প্রশ্ন করি যে তোমাদের প্রশ্ন হতে পারে যে একটা কোম্পানি বা একটা ব্যবসায়িক গোষ্ঠী কীভাবে একটি দেশ দখল করেছে, নাম্বার 1। নাম্বার 2, যে এখানে তারা আসলে কিভাবে বসতি স্থাপন করেছে, আর হচ্ছে তারা পুরো ভারত কিভাবে দখল করলো। তারা একটা অঞ্চল দখল করতে পারে, তারা ভারত কিভাবে সম্পূর্ণভাবে দখল করে ফেললো, ঠিক আছে? এবং সেটা কোনো দেশ না, বরং কি একটা কোম্পানি, জাস্ট একটা কোম্পানি সারা ভারত দখল করে ফেলেছে। এ হচ্ছে 2টা প্রশ্ন। এরপরে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন তোমরা যদি শুধু ভাবতে শুরু করো বেরোতে থাকবে, ঠিক আছে? তো বাংলাদেশের যে ঔপনিবেশিক শাসন শুরু হয়েছে তার আগে এই বাংলার কি 100 বছরের ইতিহাস আছে? কত বছরের? অনেক বছরের, 1000 বছরের ইতিহাস আছে, ঠিক আছে? তো আমরা এখন 1000 বছরের ইতিহাস জানার জন্য প্রস্তুত হচ্ছি, ঠিক আছে? সো খাতাও নাও পাশাপাশি, কারণ আমার খুব একটা বোর্ডের দিকে তাকাতে হবে না, এই আর কি, বড় করে রাখলাম, ঠিক আছে? লেখো যে খ্রিস্টের জন্মের অনেক পূর্বকার সময়ে বাংলায় আর্যদের আগমন হয়েছিল। টপিকের নাম দিয়ে লিখতে শুরু করো কুইকলি। লিখেছি? হ্যাঁ, এইটাই। খ্রিস্টপূর্ব 3য় শতকে বা খ্রিস্টের জন্মের 300 বছর পূর্বে
বাংলায় আসলে আর্যরা আগমন ঘটেছিল। তারা আসলে এদেশে এসে কি করেছে জানো? আর্যরা এসে জাস্ট থেকেছে। আর এত ফাঁকা ফাঁকা জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গায় কেউ কাউকে শাসন করে নাই। এটা হচ্ছে আমাদের ইতিহাস বলছে। ঠিক আছে, সবাই সবার মতো ঘর বাড়ি বানিয়ে থাকছে, কারো ট্যাক্স দিতে হয় নাই, খাজনা দিতে হয় নাই। জাস্ট এটা হচ্ছে আর্যদের ঘটনা, আর্যরা ভারতীয় ছিল। দেখেছি। তারপরে লিখে ফেলো যে আর্যদের পরে মৌর্য বংশের আগমন ঘটেছে। মৌর্য সম্রাট ভারতের উত্তর অংশ দখল করে, দুঃখিত, বাংলার উত্তর উত্তর যে অংশ, এবং এই যে এখানে লেখা আছে পুণ্ড্রনগর, এই জায়গাটার নাম পুণ্ড্রনগর, বাংলার উত্তর অংশ। জায়গাটা দেখেছো? বাংলার উত্তর অংশ। আচ্ছা, প্রশ্ন, বাংলার উত্তর অংশ কে দখল করে? কে? জি না, আর্যরা দখল করে নাই, আসছে, ঘোরাফেরা করেছে, খাওয়া দাওয়া করেছে, চলে গেছে। মৌর্য শাসক। মৌর্য শাসকের নাম আছে এখানে, নামটা একটু বলো জোরে। মৌর্য শাসকের নাম কি? সম্রাট অশোক। আশিক অশোক, ঠিক আছে। তো ওনার ওই সময় যে জায়গাটার নাম হচ্ছে পুণ্ড্রনগর। ঠিক আছে, এখন হয়তো নাম কলকাতা, তখন নাম কি ছিল? পুণ্ড্রনগর। ঠিক আছে। তারপরে পরে লেখো যে এরপরে হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। দ্রুত লেখো গুপ্ত সাম্রাজ্য। এখানে যে সালটা দেওয়া আছে ৪র্থ শতকে। এটা কি খ্রিস্টপূর্বে নাকি খ্রিস্টাব্দে? খ্রিস্টাব্দে। হ্যাঁ লেখো ৪র্থ শতক মানে হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে খ্রিস্টাব্দ ৪০০ খ্রিস্টাব্দ। ঠিক আছে। গুপ্তদের পতনের পর ৭ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাংশে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠিত হয়। এরপরে একটু বলি যে মানে এতদিন মানে যারা ছিল মৌর্যরা আসলে মূলত ভারতীয় সম্রাট ছিল। কোন জায়গার সম্রাট ছিল? তোমাদের যেখানে মৌর্য সম্রাট অশোকের নাম লেখা আছে সেখানে একটা গোল দাও, গোল দিয়ে লেখো তিনি ভারতীয় শাসক। খাতা দিয়েও করতে পারো, বই দিয়েও করতে পারো, বইতে অবশ্য লেখাই আছে। এরপরে শশাঙ্ক, যিনি পরবর্তীতে শশাঙ্ক হচ্ছে মৌর্যদের পরে হচ্ছে গিয়ে গুপ্ত সাম্রাজ্যের একজন শাসক। তারা আসলে তাদের যে পতন ঘটে সেটা হচ্ছে ৭ম শতকে। লেখো ৭ম শতকে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। খাতায় লেখো ৭ম শতকে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। কখন তাদের আগমন ঘটে? আমি লিখেছি ৪০০ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? আর ৭ম শতক অর্থাৎ প্রায় ৬০০ সাল অবধি, অর্থাৎ এখানে আমরা যদি লিখি ৭০০, তাহলে এখানে মোট কত বছর? ৩০০ বছর। কত বছর? ৩০০ বছর কাদের শাসন ছিল? গুপ্ত। তো এখানে কিন্তু কোথাও ৩০০ বছর লেখা নেই, কিন্তু পরীক্ষা যদি অপশনে আসে যে এটা কোনটা কত বছর শাসন করেছিল, তখন কিন্তু আমাদের এই যে বিয়োগটা করে তারপর আমাদের আনসারটা করতে হবে। ওকে, লিখে ফেলো।
আচ্ছা, এরপর একটু লেখো শশাঙ্ক তিনি ছিলেন স্বাধীন, তিনি হচ্ছে কি 7 শতকে কি করেন, 7 শতক পর্যন্ত তিনি তিনি তার যে সাম্রাজ্য তিনি সেটা পরিচালনা করেন এবং এই 7ম শতকে তার এটা সমাপ্তি ঘটে। এর পরবর্তীতে লিখেছো যে তিনি একজন স্বাধীন রাজা ছিলেন বা স্বাধীন সম্রাট ছিলেন, শশাঙ্ক লিখেছি। তাহলে আমরা কি বলতে পারি, এই সময় যে আমাদের বাংলা অঞ্চলটা এটা কি ছিল, স্বাধীন ছিল। ওনার সময় আমাদের বাংলা অঞ্চলটা কি ছিল, স্বাধীন। স্বাধীন ছিল এর অর্থ কি, অন্য কোনো অঞ্চল বা দেশের আধিপত্য ছিল না, ভারতেরও ছিল না বা অন্য কোনো রাষ্ট্রের ছিল না, নিজেদের মতো করে পরিচালনা করেছে। শশাঙ্ক যখন মারা যায় 100 বছর মৎস্যন্যায় চলে। মৎস্যন্যায় শব্দটা একটু লিখি, মৎস্যন্যায় শব্দটা একটু লিখি, জোরে বলো। মৎস্যন্যায় মানে হচ্ছে এখানে মাছেদের মতো একটা অবস্থা, যেখানে যাদের শক্তি যত বেশি তারা হচ্ছে অন্য কম দুর্বলদের উপর আধিপত্য সৃষ্টি করে। এটা কি মাছদের কাজ না, বড় মাছ ছোট মাছকে থেকে ধরে ফেলে। তো যদি দেখা যায় যে বাংলার ভিতরে এরকম একটা জনপদ, অন্য কোনো জনপদ হচ্ছে গিয়ে দুর্বল, তো একটি জনপদ অন্য জনপদের উপরে আক্রমণ করে তাদের ধন সম্পদ নিয়ে যাচ্ছে, ঠিক আছে, নিজেদের মতো একটা অরাজক একটা অবস্থা, এটাকে বলা হয় মৎস্যন্যায়। এর সময়কাল ছিল 100 বছর। এই যে একটু লেখো, মৎস্যন্যায়ের সময়কাল ছিল প্রায় 100 বছর, প্রায় 100 বছর লিখেছি। তারপরে হচ্ছে এই যে এখানে একটু লেখাও আছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি যে মৎস্যন্যায় যুগ, সংস্কৃত ভাষাকে বলা হয় মৎস্যন্যায় যুগ। তারপরে এরপরে বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্যে প্রতিষ্ঠিত হয় 8ম শতকের মাঝ পর্বে, প্রায় 400 বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা। তার মানে মৎস্যন্যায়ের পরে আমাদের একজন শাসক দরকার কিনা বলো। শাসক না থাকলে একটি দেশের বা একটি অঞ্চলের অরাজকতা হয় এবং কোনো ন্যায় বিচার থাকে না, তাই আমাদের একজন শাসক দরকার হয়। ঠিক ওই মুহূর্তে আমাদের দেশে শাসক হিসেবে কারা আসেন, কারা আসে বলো তো, আরেকবার শোনো। যখন মৎস্যন্যায় শুরু হয়েছিল প্রায় 100 বছর চলার পরে আমাদের একজন শাসক গোষ্ঠী দরকার হয়, তখন কোন গোষ্ঠী আমাদেরকে শাসন করতে আসে বলো, পালরা। কারা, পালরা। তাহলে এখানে আমাদের অনেক সংখ্যক পাল রাজা ছিলেন এবং শাসক ছিলেন। তারপরে এই সময়টা হচ্ছে 400 বছর, একটু লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, প্রায় 400 বছর পালরা শাসন করে, 400 বছর লিখেছি। এই লেখা হলে একটু বলবা কাইন্ডলি, ঠিক আছে, লেখা হলে বলবা। তারপরে লেখো, দাগ দাও, দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসে পরে সেনরা সিংহাসন দখল করে। দাগ দাও অথবা লিখে ফেলো খুব দ্রুত। এবার প্রশ্ন হলো যে সেনরা যেহেতু বাংলা দখল করে কাদেরকে হারিয়ে, পালদের। তাহলে পাল রাজাদেরকে, পাল রাজ্যের পতন ঘটে পরবর্তীতে এবং হচ্ছে এই অঞ্চল দখল করে ফেলে হচ্ছে সেন রাজারা আসে কোত্থেকে বলতো, দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। তারপরে সেন রাজারা প্রায় বেশ কিছুদিন এখানে এই অঞ্চলে শাসন করে, 200 বছর। একটু প্রবলেম হয়েছে তা কি না। আচ্ছা, প্রশ্ন, 1338 সালে কাদের শাসনামল শেষ হয়, তুর্কিদের শাসন। তুর্কিদের পরে কাদের শাসনামল শুরু হয়, ফখরুদ্দিন মোরশা। এরপরে একটু ব্যাপার হয়েছে, এটা ফখরুদ্দিন মোরশাটি একটু পরে আসতেছি। এ সময় ভারতের দিল্লি সালতানাতের শাসনামল শুরু হয়। কাদের বলতো, দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত যেটা করেছে, তারা বাংলা প্রদেশকে কয়টি ভাগে ভাগ করেছে, 3টি ভাগে ভাগ করেছে, 3টি প্রদেশে ভাগ করেছে। এর মধ্যে দেখো বাংলা কিন্তু অনেক বড়, একটা হচ্ছে আসাম, সেকেন্ড হচ্ছে কলকাতা, আর হচ্ছে বর্তমান বাংলা।
ওকে, একটু বড়, কেমন? এটা হচ্ছে গিয়ে আসাম, বর্তমান বাংলা, কলকাতা। বর্তমান বাংলাকে বলা হয় পূর্ব বাংলা আর বা দক্ষিণ অঞ্চল, এবং পশ্চিমবঙ্গ বলা হয়, এবং যেটা আসামের দিকে আছে সেটাকে বলা হয় উত্তরবঙ্গ। পেয়েছি? তো যেই পূর্ববঙ্গের যারা আছে অর্থাৎ বর্তমান বাংলাদেশ, এখানকার সোনারগাঁয়ে ছিলেন ফকিরউদ্দিন মোবারক শাহ। তিনি আসলে কি করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি দিল্লির সালতানাতের বিষয়গুলো আর মেনে নিলেন না। পেয়ে গেলাম। তো এইটাই হচ্ছিল যে তিনি ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা। সোনারগাঁ কোথায় চেনো তো, নাকি ঢাকার পাশেই তো, রাইট? তো তখন একটু পরে আসতেছি, সোনারগাঁয়ের পরে একটা ঘটনা আসবে। ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তারপরে সমগ্র বাংলার এক বৃহৎ অংশ অধিকার করে নেন স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃতভাবে। তো আমাদের একটু টাইম লাগে এই স্বাধীনতাটাকে কভার করতে। এটা হয় কখন? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। একটু দাগ দাও। প্রকৃত স্বাধীনতা তাহলে কে প্রতিষ্ঠা করেন বা কার আমলে প্রতিষ্ঠিত হয়? ইলিয়াস শাহ। ঠিক আছে। এবং এই যে তিনি যেহেতু প্রকৃত শাসক ছিলেন, শাহ মানে কি জানো? শাহ শব্দটার মধ্যে থেকে কি আসে বা আমরা কি খুঁজে পাই? শাহ শব্দটার মধ্যে থেকে আমরা খুঁজে পাই বাদশাহ। তিনি আসলে প্রকৃত বাদশাহ ছিলেন, এবং পরবর্তীতে তার নাম দেওয়া হয় কি? শাহ-ই বাংলা বা শাহ-ই বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। ঠিক আছে, এইটা আসে, এটা কি পরীক্ষায় আসে, এটা আমাদের হয়ে গেল। তারপরে হচ্ছে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ছিল অন্যতম উল্লেখযোগ্য শাসক। তিনি হচ্ছে একটা বড় কাজ করেন, এটা একটু খাতায় লেখো। আলাউদ্দিন হুসেন শাহ। এই যত শাহ আছে এদেরকে বলা হয় সুলতানি শাসনামল। শাহদের শাসনামল কি শাসনামল? সুলতানি শাসনামল। সুলতানি শাসনামলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বাংলায় সবচাইতে, বাংলার ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। এবং সুলতানি শাসনামল কত বছর চলে জানো? ভেরি গুড, 200 বছর চলে। ঠিক আছে, কি লিখে ফেলো। লিখেছি। ওকে, নেক্সট পেজে চলে গেলাম। বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। শিল্প সাহিত্য মানে কি জানো? বাংলা ভাষার অগ্রগতি ঘটেছে। আর শিল্প মানে হচ্ছে কি, দরজাগুলো আছে না, দরজাগুলোতে সুন্দর সুন্দর কারুকাজ স্থাপন করেছে, সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে, সুন্দর সুন্দর মহল বানিয়েছে। ওই সুলতানি আমলের যে মসজিদগুলো, ওগুলো কিন্তু আমরা এখনও দেখি, বা ঢাকাতেও আছে। ইভেন আমি যে লালবাগের দিকে গিয়েছি তখনও দেখেছি। তো এখনও একদম ঠিকঠাক দাঁড়িয়ে আছে প্রাচীন নিদর্শন হিসাবে। তারপরে আর কি অবসান ঘটে কত সালে? ওইটা কি এর আগে শেষ? তুর্কিদের সাম্রাজ্য শেষ হয়েছিল যে 1338 না? আর শেষ হয়েছে কত সালে? একদম হুবহু মিলে গেছে না? বিয়োগ করলে 200 বছরই হয়, কম বেশি তো হয় না। মানে ওদের ব্যাটিং করার আগেই খেয়াল ছিল যে এবার টেস্টে অবশ্যই 200 রান করতে হবে। আর ওই যে কি বলে, ইংরেজদের যে শাসনামল সেটা কত ছিল? শেষ হয়েছে তো 190 বছর। আমরা 200 বছর বলে দিই, কারণ ওদের ধাক্কা আমাদের আরো 10 বছর, ওদের ধাক্কায় আমাদের আরো 10 বছর কেটে গেছে। এখান থেকে 1757, 190। ঠিক আছে, সো ওনাদেরটা খুব সুন্দর মতো 200 বছর হয়েছে। ঠিক আছে, তো এরপরে আছে যে অবশ্যই এর আগে মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল মুঘল সম্রাট হুমায়ুন। আচ্ছা, একটু প্রশ্ন করো না, এরপরে যে লাইনগুলো আছে সবই কি পড়াবো নাকি? এই যে এতটুকু থেকে আমি একটু প্রশ্ন করো। আচ্ছা, যখন সুলতানি শাসন শেষ হয় তখন সম্রাট কে ছিল? মুঘল শাসক কে ছিল?
হুমায়ুন তো ভারতের শাসক ছিল, সে তো চাইবেই বাংলা ভারতের অংশ হোক সহজভাবেই, এবং তিনি আসলে ভারত থেকে তিনি সেটা চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীতে এই যে বাংলার এই অঞ্চলটা তিনি সেটা দখল করতে পারেননি। এর কারণ হচ্ছে গিয়ে তখন আবার আফগান শাসক শের খাঁ, এই শের খাঁ কিন্তু নাম শুনছো কেউ কখনো শের খাঁ? আচ্ছা যাই হোক, শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও ভারত থেকে বিতাড়িত করে এবং পরবর্তীতে বাংলা শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়, কিন্তু বেশি দিন থাকে না। এটা তো ইম্পর্টেন্ট না যে দাগাতে হবে। 1576 সালে একটা যুদ্ধ হয়, তখন আফগানদের হারিয়ে দিল্লি সিংহাসন পুনরুদ্ধার করেন। আসলে মুঘল সাম্রাজ্য তো অনেক বড় এবং শক্তিশালী, তাই সেক্ষেত্রে খুলে দিই। তো সেক্ষেত্রে আসলে মুঘলদের সামনে টিকে থাকাটা কিন্তু একটু কঠিন। তারপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে বাংলার এই এলাকাতে কিছু বারো ভূঁইয়া ছিল, নাম শুনেছ? ভারত মানে জমিদার, নাম শুনো নাই তোমরা সাবেনে? একটু দেখো, দাগ দাও, বারো ভূঁইয়া। দেখেছো? দাগ দিয়েছো? ফোনে জাস্ট বইতে দাগ দাও। আচ্ছা, এরপরে আকবরের সেনাপতি মানসিংহ, আকবরের সেনাপতির নাম কি? মানসিংহ বারবার আসছে। চারদিকে ভারত, এখানে কি টিকে থাকা, বাংলার কি টিকে থাকাটা অনেক কঠিন না? কঠিন কি না? তো সেক্ষেত্রে বারবার আসছে মানসিংহ, তার তিনি সেনাবাহিনী ছিল, তার সেনা দল নিয়ে বারবার এসেছে, কিন্তু একটা সময় গিয়ে কি করে, মানসিংহ আর পারে না, এবং মানসিংহ বলছে যে ওরা ওই কোনো একটা কর্নারে একটা দেশ আছে, থাকুক, ওটা আর জয় করার দরকার নাই, আমাদের অনেক বড় ভারত আছে। বুঝেছি। কিন্তু আকবরের মৃত্যুর পরে মুঘল সম্রাট কে হন বলতো? মুঘল সম্রাট জাহাঙ্গীর। সেই সম্রাট জাহাঙ্গীর তার সেনাবাহিনীর সেনাপতির নাম হচ্ছে সুবেদার ইসলাম খান চিশতি। দুইজন সেনাবাহিনী পেলাম, একটা হচ্ছে মানসিংহ আকবরের সেনাপতি, আর একজন হচ্ছে সুবেদার ইসলাম খান চিশতি সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি। তিনি বারো ভাইয়াদের পরাজিত করে। এবার ঢাকার নাম তখন কি হয়, কার নাম অনুসারে? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। এই কার নাম অনুসারে? মানে ঢাকার নাম যে জাহাঙ্গীরনগর হয়, এটা কার নাম অনুসারে হয়? সম্রাট জাহাঙ্গীর। তো তিনি দখল করেছে, তার একটা ছাপ থাকবে না, তাই না? তারপরে হচ্ছে এরপরে আর কি পরবর্তীতে পুরো বাংলা কোথায় চলে যায়? মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যে আলীবর্দী খাঁ নামে যিনি আসেন, তিনি হচ্ছেন গিয়ে সিরাজউদ্দৌলার দাদা। সিরাজউদ্দৌলার দাদা মারা যাওয়ার পর সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসে, এবং পরবর্তীতে বিভিন্ন দলের অপচেষ্টায় এটা পরবর্তী ইংরেজদের দখলে চলে যায়। এই যে এতদিন এত কাহিনী ছিল, সব কাহিনী বাদ হয়ে যায় ইংরেজরা আসার পরে। একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু ইংরেজরা আসার পরে সেই বিষয়টা একদম পাল্টে যায় এবং বদলে যায়। ঠিক আছে, টাইমটা একটু কত দেখো তো, ঘড়ি আছে সাথে কেউ? 4:50। আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন উপলক্ষে বাংলায় এসেছিল? ব্যবসার উদ্দেশ্যে। আর এইভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। ঠিক আছে, কত সালে? 1700 কত? কাদের শাসন আমল শুরু হয় বলো? আমাদের কোম্পানির শাসন আমল শুরু হয়। কোম্পানি, সো তারা বিজনেসের জন্য আসছে। এর আগে কি বাংলায় ব্যবসায়ের জন্য কি আরো কেউ এসেছিল? কারা? একটু দেখবো। ঠিক আছে, পর্তুগিজরা এসেছিল, বুঝছো? প্রথম কারা আসছিল? এই যে ডাচ আসছিল, তারপর ডেনিশ আসছিল, ব্রিটিশরা আসছিল, ফ্রেঞ্চ আসছিল। পর্তুগিজরা লেখেনি, বাট পর্তুগিজরা এসেছিল, এবং পর্তুগিজরা অনেক দিন যাবৎ ছিল। পরবর্তীতে তারা কি বলে, তাদের যে বস্তা আছে এগুলো কাঁধে করে নিয়ে চলে যায়। তবে তারা যখন ব্যবসা করতে আসছিল, তারা মোস্ট প্রবাবলি দেখা যায় এদেশে থেকে যেত।
বা যারাই শাসন করতে এসেছিল তারা বাংলাদেশে কী করতো, থেকে যেত। আফগানদের ক্ষেত্রে তাই হয়েছে, বা অন্যান্য যারা এখানে তুর্কিদের ক্ষেত্রে তাই হয়েছে। সুলতানি শাসন আমল তারা কিন্তু দেশের বাইরে থেকে এসেছিল, তাদের ক্ষেত্রে তাই ঘটেছে। তারা বাংলাদেশে থেকে গিয়েছিল, কিন্তু ইংরেজরা আসছিল কি থাকার জন্য নাকি যাওয়ার জন্য? মানে থেকে যাবে নাকি থেকে চলে যাবে? থেকে চলে যাবে। সো থেকে কি শুধু চলে যাবে নাকি কিছু নিয়েও যাবে? নিয়েও যাবে। তারা কিন্তু নিয়ে গিয়েছিল, ঠিক আছে। 190 বছর ধরে কিছু নিলে কি কিছু থাকে? কিছু থাকে না, মাটিটা ছিল। তাও উপরিভাগ উঠিয়ে নিয়ে গেছে। আচ্ছা, বাংলায় তখন কিছু কিছু জিনিস ছিল, খুব ভালো ব্যবসা হতো। সেই ব্যবসার মধ্যে এগুলো ছিল জামদানি কাপড় বা মশলা, এই ধরনের সিল্কের কাপড়, এগুলো হচ্ছে খুব আকর্ষণীয় উপাদান ছিল। স্থানীয় শ্রমিকদের খাটিয়ে শিল্প কারখানা তৈরি করতে শুরু করলো। কি কি শুরু করলো? কি করতে শুরু করলো বলো তো? কি স্থাপন করতে শুরু করলো? কারখানা। তাদের আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল তখন তাদের দেশে, ঠিক আছে। এটা একটা টাইম লেগেছিল। বার্নিয়ার একজন গবেষক, তিনি লিখেছিলেন যে শুধু কাশিম বাজারে 22,000 বেল সিল্ক উৎপন্ন হতো, ঠিক আছে। এই কলকাতা, বলো আমার সাথে, কলকাতা, সুতানটি, গোবিন্দপুর, এগুলো কি গ্রাম ছিল? কি ছিল? এই গ্রামগুলো কারা কেনে? ব্রিটিশ কে কিনে? তিনি একজন প্রতিনিধি ছিল, কোম্পানির প্রতিনিধি, নাম হচ্ছে জব চার্নক। তিনি এই গ্রামগুলো কিনে নেয়, টাকা দিয়ে গ্রামগুলো কিনে নেয়। কার থেকে? মোগল সম্রাট থেকে। কার থেকে? মোগল সম্রাট থেকে, অনেক আগেই, মানে হচ্ছে মানে ইংরেজরা দখল করার আগেই, ঠিক আছে। তারা এটা জায়গাটা কিনে নেয়। তখন আসলে এটা আসলে তাদের এটা একটা ঘাঁটি হয়ে ওঠে, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। তারা, এইটা একটু দাগ দাও, কুঠি কারখানা এবং সৈন্য রেখে রাখার অধিকার পায় এবং পাচার হয়ে যায় তাড়াতাড়ি। এই যে লাস্টের লাইন। এবার আমি প্রশ্ন করছি, মানে তোমাদের ওই প্রশ্নটার উত্তর দিব। দাগিয়েছি? লাস্টের লাইন, পার্ট 2 এর শেষ লাইন। তারা এখানে তো কুঠি মানে হচ্ছে বিভিন্ন রকমের ক্যাম্প। কি একটু সেটা আমি জানলা, এটা জানলা, এটাও জানলা, দরজা নেই, জানলা দিয়ে যাওয়া আসা করে, ঠিক আছে। তো এই কুঠি টুটি বানায়, কুঠির তো জানলা দিয়ে যাওয়া আসা করবে, দরজা টরজা কিন্তু কিছু নাই। তারপরে হচ্ছে এরপরে তারা কি, যেহেতু তাদের জায়গা জমি আছে, কি আছে? জায়গা জমি আছে। আগেরকার সময় শুধু ডাকাতি হতো, কি হতো? তো তারা নিজেদের মতো সেনাবাহিনী রাখতে পারতো, যে আমাদের তো ডাকাতি হয়, সেনাবাহিনী রাখি, লোকজন রাখি। তখন তারা বলে আমাদের তো লোকজন আছে, সেনাবাহিনীর লোকজন আছে এবং সেনা দল আছে, তাহলে আমরা কেন যুদ্ধ করে বাংলা দখল করি না? মাথায় আসলে এই বুদ্ধিটা খারাপ না, লেগে গেছে। তখন তারা কি করলো, এত 3,000 সৈন্য দিয়ে তো আর একটা দেশ দখল করা যায় না। তখন তারা ষড়যন্ত্র শুরু করলো এবং পরবর্তীতে একটা ওয়েতে তারা আসলে দেশ দখল করে নেয়। ভাগ্য এরকমই ছিল। তারপরে যাই, এটা একটু দাগ দাও। আমি কি অলরেডি আলীবর্দী খাঁয়ের কথা বলেছি? ইতিমধ্যে আলীবর্দী খাঁয়ের কথা বলেছি। কত বছর বয়সে সিংহাসনে আসেন? আমার থেকেও কম বয়স। সে সারা বাংলার দায়িত্ব নিয়েছে। তখন তিনি উড়িষ্যাও বিজয় করেন। আমারও যুদ্ধেই যাওয়া উচিত, তোমরাও প্রস্তুত হও, ঠিক আছে। এই আর কি। তো আবার হচ্ছে ভারতে যে মুসলিমদের যে শাসন শুরু হয়, সেটা ছিল মুহাম্মদ বিন কাসিম। কি নাম বলো তো? মোহাম্মদ বিন কাসিম। তোমরা কি দুপুরে খাও নাই না? তুমি খেয়ে আসছো? খাওয়া দাওয়া করছো? ও তো খায় নাই, তুমিও খাও নাই, খাইছো,
ঠিক আছে, খাই আসবে পর থেকে, যেমনি পারো লেট করে আসবা, লেট করবা কিন্তু দেরি করবা না। ঠিক আছে, লেট করবা কিন্তু দেরি করবা না। হুম, সরি, তুমি ঘুমাও আবার দুপুরবেলা? সারাদিন ঘুমাও আবার রাতেও ঘুমাও? না ঠিক আছে, এভাবে সৎ সাহস থাকা ভালো। ফোন দেখো, এটা আবার দেখার কি আছে? ফোন দেখতে কেমন? কালো রঙের ডিসপ্লে, আর তো কিছু নাই। ওপেন করলে আবার ইয়া হয়, অনেক কিছু হয় না। না এত লম্বা সময় কিন্তু করা যাবে না, ঠিক আছে? মানে এমনিও যাবে না, পড়াশোনার চাপ আসতেছে, ঘূর্ণিঝড়। যাবে? তো তারপরে যাই, কি বলে, এইগুলো আমরা জানি। তোমরা কি জানো যে কিভাবে ষড়যন্ত্র হয়, ঘুষিটি বেগম থাকে, মির্জাফর থাকে? এটা ইতিহাস, এগুলো তোমরা রিডিং করে নিবা, ঠিক আছে? এটা একদম মুখস্থ থাকাই ভালো, কারণ বারবার পরীক্ষায় লিখতে হবে। এই ঠিক আছে, এরপর কিছু কারণ, এখানে সব কিছু কারণ বলেছে যে বাংলা শাসকদের দুর্বলতা, অভ্যন্তরীণ ক্রন্দন, তার মানে কি নিজেরা ক্রন্দন করা যাবে না, চক্রান্ত এবং তা মোকাবেলায় তরুণ অনভিজ্ঞ নবাবদের অপারগতা। এই বর্তমান সময়ে ভেনেজুয়েলার ঘটনা জানো? নিজেদের মধ্যে ঝামেলা করছে, তো এখন কি আমেরিকা এসে কি করেছে, বসতি স্থাপন করা শুরু করে দিয়েছে। তারপরে এবং কি তাদের দেশের শাসকদেরকে উঠিয়ে নিয়ে চলে গেছে, উড়িয়ে নিয়ে চলে গেছে। এটা তো আগে কখনো শুনি নাই। আগে গ্রেফতার করতো, হাঁটাই হাঁটাই নিয়ে যেত, গাড়িতে যেত, এবার শুনুন উড়িয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, শুনেছো নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যে হচ্ছে আমেরিকা উড়িয়ে নিয়ে গেছে? হেলিকপ্টার নিয়েছে নাকি বিমান? হেলিকপ্টার, সেটাও একটা কথা। নাকি জেট বিমান দিয়ে বাসার উপর তো নামা যায় না। আচ্ছা ঠিক আছে। তো আর কি, ইংরেজদের উন্নত সামরিক শক্তি, রণকৌশল ও নেতৃত্ব, মাত্র 3000, ঠিক আছে। আচ্ছা, তো অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে, ও আচ্ছা, তার মানে এখানে ঘটনা ছিল কি যে, ধরো এই বাংলাদেশের এখনকার প্রধানমন্ত্রীকে, এই তুমি বলো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে, এই তুমি বলো, তুমি বলো, কেউই তো নেই, ঠিক আছে। আর তুমি কি বললা, আর তোমরা দুইজন কি বললা, ঠিক আছে। তার মানে কি তোমাদের দুইজনের কি নাই, বাংলাদেশের সাথে যোগাযোগ নাই। তো তৎকালীন সময়ে কোনো কৃষককে ধরে বলতো যে বলো তো বর্তমান সময়ের রাজাকে, সে বলতো আলীবর্দী খাঁ, নতুবা অন্য কোনো নাম। মানে ওই যে ব্যক্তিটার নাম সিরাজউদ্দৌলা, সে যে রাজা হয়েছে সেটা কেউ জানেও না। মানে এরকম একটা ব্যাপার, দূরত্ব, সাধারণ জনগণের সাথে দূরত্ব। যখন ইংরেজরা বাংলা দখল করে, তখন যখন তারা সুন্দর মতো হেঁটে চলে যাচ্ছিল, তখন বলছিল যে রাস্তার ধারে এত মানুষ দাঁড়িয়েছিল, তারা যদি একটা করে ইট মারতো তাহলে আমরা মরে যেতাম, মানে আমরা এখানে থাকতে পারতাম না, ঠিক আছে। তো মানে কিছু বুঝে না, ঠিক আছে। সো এখানে একটা প্রশ্ন বলেছে যে পলাশীর যুদ্ধ কি এবং বাংলায় কেন ইংরেজরা জয়লাভ করেছিল। এটা আসলে এই যে 4টা ফ্যাক্ট, এই 4টা ফ্যাক্ট উঠাই দিবা, আর নিজেদের মনে যদি কোনো ক্ষোভ থাকে ওগুলো উঠাই দিবা, ঠিক আছে। তাহলে এই পার্টটা শেষ। পার্টটা কি ছোট? যাক যাক, শেষ, আর কিছু না, আর কিছু পড়াবো না আজকে। শোনো, তার পরবর্তীতে বাংলায় কয়েকবার অভাব হয়, বুঝছো? কি হয়? অভাব দেখা দেয়, ভীষণ অভাব। শুনছো নাকি ছোট ক্লাসে থাকতে? শোনো নাই 76-এর মনান্তর বা বিভিন্ন রকমের অভাব, বোঝো নাই? ইংরেজরা যখন আসছে, যখন নেওয়া শুরু করেছে, তখন কিছু থাকছিল, কিছু আগে নেই, অনেক অভাব। তখন মানুষ অপেক্ষায় থাকতো কোন ঘরে আগে আগুন জ্বলবে সন্ধ্যাবেলা। গ্রামে এরকম থাকে না, ঘর বাড়িগুলা গোলাকার থাকে, কখনো এরকম থাকে, গ্রামের বাড়িগুলার এরকম ঘর ঘর মানে এই আকৃতির থাকে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আবার কখনো গোল করে ঘর থাকে, জানো, চারদিক ঘরে, মাঝখানে থাকে উঠান। আইডিয়া আছে?